গল্পের নাম শুধু গল্পের নাম শুধু তোমারই জন্য। পর্ব সংখ্যা 38। লেখা অনির্ষের সাথে। 3:56 মাত্রই একটা বাসার সামনে এসে গাড়ি থেকে নামলো ওরা। আনিতা একবার বিল্ডিংয়ের দিকে তাকালো। সাদা রঙের 6 তলা একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের সামনে এসে যেহেতু গাড়ি থামলো, তার মানে নিশ্চয়ই এই বিল্ডিংয়েই ফায়াজ থাকে। সকালে বের হওয়ার কথা ছিল ওদের, কিন্তু আনিতার আম্মু সকালে ছাড়েনি ওদের, তাই বাধ্য হয়ে ওরা দুপুরে খাবার খেয়ে বের হয়ে বাসা থেকে ঢাকায় আসার পর এখন আনিতার বেশ মন খারাপ করছে। আসার সময় আনিতার আম্মু দাদু অনেক কেঁদেছিল। বাসার সকলের কথা মনে পড়ে আনিতার বেশ কান্না পাচ্ছে এখন। আনিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে রোদেলা বলে, কিরে চল। ভালো লাগছে না রে, তোরা থাক, আমি বাসায় চলে যাই। হ্যাঁ, প্রথম প্রথম কদিনই এমন লাগবে, ধীরে ধীরে সবটা স্বাভাবিক হয়ে যাবে দেখিস। ফায়াজ এগিয়ে এসে কথাটা বলল। আনিতা তবুও মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। ফায়াজের কথাটা যেন ও ঠিক বিশ্বাস করতে পারল না। আনিতাকে এখনও আগের মতোই ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ফায়াজ আনিতার হাত টেনে ধরে উপর নিয়ে যায়। সিঁড়ি বেয়ে 4 তলায় উঠে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে ফায়াজ। ওর পিছু পিছু আনিতা, শুভ, রোদেলা ভিতরে যায়। ওরা সবাই চারদিকে চোখ বোলালো একবার। বড়সড় আকারে একটা ফ্ল্যাট, 3টে বেডরুম, দুটোর সাথে অ্যাটাচ বাথরুম আর একটা কমন বাথরুম, ছোটোখাটো একটা ডাইনিং আর কিচেন। ফায়াজ একা এত বড় ফ্ল্যাটে থাকতো? আনিতা ফায়াজকে জিজ্ঞেস করে, তুমি একা এত বড় ফ্ল্যাটে থাকতে ভাইয়া? না, তোরা আসবি বলে পরশু এই বাসাটা নিয়েছি। এত কম সময়ে ঢাকার শহরে বাসা খুঁজে পাওয়া কী করে সম্ভব? আইয়ান খুঁজে দিয়েছে, ওর পরিচিত একজনের বাসা এটা। এই বিল্ডিংয়ের সামনে, বিল্ডিংয়ের 4 তলায় ওরা থাকে। আইয়ানের কথা শুনে রাগে অভিমানে আনিতার কান গরম হয়ে গেল। কাল যে আনিতা অভিমান করলো, আইয়ান একবারও তা ভাঙানোর চেষ্টা করেনি। আজকে তেমন ফোনও করেনি। 2-3বার ফোন করেছিল, আনিতা রিসিভ করেনি বলে পরে আর ফোনও দেয়নি। আনিতা অভিমানটা যেন আরও বেশি গাঢ় হলো। ফায়াজ আনিতাকে ডেকে বলল, কোন রুম নিবি তোরা? দুজনে ঠিক করে নে। ফায়াজের কথায় আনিতা নড়ে চড়ে দাঁড়ালো, তারপর রুমগুলো ঘুরে দেখার জন্য পা বাড়ালো। একে একে সবগুলো রুম ঘুরে দেখে আনিতা মেইন ডোর দিয়ে ঢুকলে ডাইনিং স্পেস শেষে পূর্ব দিকে পরপর 2টো রুম আর দক্ষিণে একটা রুম। শুধুমাত্র দক্ষিণ দিকের রুমে বেলকনি আছে। দক্ষিণ দিকের রুম আর পূর্ব দিকের বাঁ সাইডের রুমে অ্যাটাচ ওয়াশরুম। পূর্ব দিকের ডান সাইডের রুমের আর দক্ষিণ দিকের রুমের মাঝখান বরাবর কমন ওয়াশরুম। মেইন ডোর দিয়ে ঢুকলে হাতের বাঁ দিকে কিচেন। এক কথায় পুরো বাসাটা সুন্দর পরিপাটিভাবে সাজানো গোছানো। আনিতা আর রোদেলা দক্ষিণ দিকের রুমটাই চুজ করলো নিজেদের জন্য। আনিতা ওরা যে রুম চুজ করেছে সে রুমে খাট পাতা নেই, মেঝেতে মোটা করে তোশক বিছানো, তার পাশে ছোট্ট একটা ড্রেসিং টেবিল রাখা, আর তাছাড়া একটা আলমারি, পড়ার টেবিল আর এক পাশের দেওয়াল জুড়ে একটা বুক সেলফ রাখা। সাথে বেলকনি, ওয়াশরুম তো আছে। রুমটা আনিতা আর রোদেলার ভীষণ পছন্দ হয়েছে, তাই ওরা ওই রুমটাই নিল নিজেদের জন্য। নিজেদের লাগেজ দুটো ফ্লোরে রেখে আনিতা ফোন হাতে বারান্দায় চলে গেল বাসায় কল করতে। রাত 9টা বাজে। রোদেলা বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। আনিতা মাত্রই গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। আসার পরই দুজনে নিজেদের জিনিসপত্র সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে ফায়াজকে বাজারে পাঠায় রঙের কৌটা আর রঙের তুলি কিনে আনতে। যে দুটো দেওয়াল ঘেঁষে মেঝেতে তোশক বিছানো, সেই দেওয়ালে দুটো রং তুলি দিয়ে পেন্টিং করবে। ফায়াজ বলেছিল পরে এনে দিবে, কিন্তু ওদের দুজনের কাছে হার মেনে শেষে বাধ্য হয়ে বাজারে যায়। ফায়াজ রং তুলি এনে দিলে দুজনে তখনই পেন্টিং করা শুরু করে দেয়। একদম সিম্পলভাবে দুটো দেওয়াল পাখি, লতাপাতা, গাছ, ফুল এসব আর্ট করে। পেন্টিংয়ের কাজ শেষ হয় 8টার দিকে। প্রচুর গরম লাগাতে কিছুটা সময় রেস্ট নিয়ে রোদেলা গোসল করতে চলে যায়। রোদেলা বের হলেই আনিতা গোসলে যায়, আর মাত্র গোসল শেষে বের হয় আনিতা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছিল রোদেলা। উঠে কিচেনে যায় কফি করতে। আনিতার চুল মুছে আসছে নিল। আনিতার চুলে ব্যান্ড লাগানোর সময় কলিং বেল বেজে ওঠে। আনিতা সেদিকে পাত্তা দিল না। শুভ সোফায় শুয়ে ফোন ঘাঁটছিল। কলিং বেলের শব্দ পেয়ে উঠে বসে শুভ। চারদিকে চোখ বোলালো একবার। ফায়াজ আর আনিতা নিজেদের রুমে, আর রোদেলা কিচেনে কফি বানাচ্ছে, তাই শুভই উঠে গেল দরজা খুলতে। শুভ দরজা খুলতে দেখে আহিয়ান দাঁড়িয়ে আছে। শুভকে দেখে আহিয়ান বেশ অবাক হয়। শুভ দরজার সামনে থেকে সরে আহিয়ানকে ভিতরে আসতে বলে আহিয়ান বলে, তুমি কখন এলে? এই তো 4টার দিকে। ও আচ্ছা, তো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? তোমার বন্ধু আর আমাকে ভালো থাকতে দেয় কোথায়? বাই দ্য ওয়ে, ফায়েজ কোথায়? রুমে আছে। আচ্ছা, তোমার সাথে একটু পরে কথা বলছি, আসছি। এই বলে আহিয়ান ভিতরে চলে এলো। নতুন বাসা এটা।
ফায়াজ কোন রুম নিয়েছে সেটা ঠিক জানে না আয়ান। পরপর রুম 3টার দিকে তাকিয়ে থেকে আয়ান দক্ষিণ দিকের রুমটাতেই ঢুকে পড়ে। চোখ তুলে সামনে তাকাতে আয়ান অবাক হয়ে যায় আনিতাকে দেখে। আনিতা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, পরনে ঘিয়ে রঙের প্লাজো আর কালো টি শার্ট। বিছানায় স্কার্ফ ফেলে রাখা। আয়নার সামনে দাঁড়িয়ে মডেলদের মতো নানা ধরনের অঙ্গভঙ্গি করছে আর দেখছে নিজেকে। দেখতে খারাপ লাগে, চোখ মুখ কুঁচকে আবার অন্যরকম অঙ্গভঙ্গি করছে। আইহান চোখ বড় বড় করে আনিতাকে দেখছে। আনিতা তখনও আইহানকে খেয়াল করেনি। হঠাৎই ফায়াজ দরজার সামনে দাঁড়িয়ে কিছুটা জোরেই বলে, আইহান তুই নাকি খুঁজছিলি আমাকে? তো এখানে কি করছিস? ফায়াজের কথায় আইহান নিজেকে সামলে নিয়ে ফায়াজের দিকে তাকালো। হঠাৎ করে ফায়াজ এভাবে কথা বলাতে আনিতা চমকে উঠে ভয়ে বুকে থু দিত। আনিতা পিছনে তাকাতে দেখে আইহান দাঁড়িয়ে আছে। আনিতা তড়িঘড়ি করে বিছানা থেকে স্কার্ফ নিয়ে গলায় চলালো। তো তোমরা দুজনে এখানে আমার রুমে কি করছো? কিছু না, আমি তো আহিয়ানকে ডাকতে এসেছিলাম। এই আহিয়ান, তুই এখানে আনিতার রুমে কি করছিলি? হ্যাঁ? বোকা বোকা ফেস করে ফায়াজ কথাগুলো বলল। আহিয়ান ফায়াজের প্রশ্নের কোনো জবাব না দিয়ে আনিতার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কখন এসেছো? কেন এসেছো? আর আমাকে একবার জানালে না কেন? আপনাকে কেন জানাবো আমি? কে আপনি? কে আমি? হ্যাঁ, কে আপনি? বোঝাবো কে আমি? এ এ একদম না। এক পা সামনে এগোবেন না বলে দিলাম। কথাটা বলে আনিতা দুপা পিছিয়ে গেল। ওদের কাণ্ড দেখে ফায়াজ মৃদু হাসল। গলা খাঁকড়ি দিয়ে জানান দিল যে ও এখানে আছে। ফায়াজের গলার স্বর পেয়ে আহিয়ান থেমে যায়। ফায়াজ বাঁকা এসে আহিয়ানকে বলে, ভুলে যাস না আমিও এখানে আছি। ভুলে গিয়েছিলাম বলেই তো ভুলটা করতে যাচ্ছিলাম। তুই এখন যা তো এখান থেকে, তোর বোনের সাথে আমার কথা আছে। আরে তুই তো আমার সাথে কথা বলবি বলে আমাকে খুঁজছিলি। যে আনি বুড়িকে পেলি অমনি আমাকে তাড়িয়ে দিচ্ছিস। তোর রানী বুড়িকে নিয়েই কথা বলার ছিল তোর সাথে। এখন যেহেতু তোর রানী বুড়ি আমার সামনে আছে, তাহলে আর তোকে বলে কী হবে? সরাসরি ওকে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, তো যা বলবি আমার সামনে বল। তুই আর তাসকিয়া যা বলছিস সেসব কি আমাদের সামনে বলিস না তো। তাহলে তোর সামনে আমি কেন বলবো? যা ভাগ। বাড়ে আমার বাসায় এসে আমাকে ভাগতে বলছিস? হ্যাঁ বলছি, এখন যা ভাই। তোর বোন কাল রাত থেকেই রেগে আছে আমার উপর। ওর রাগ ভাঙাতে হবে। কথাগুলো বলে আহিয়ান ঠেলতে ঠেলতে ফায়াজকে রুম থেকে বের করে দিয়ে দরজা চাপিয়ে দিল। ফায়াজ বাইরে থেকে চেঁচিয়ে বলল, বেশি সময় নিবি না কিন্তু। ওকে নিব না, তাহলে তোর বোনকে বলে দে যাতে তাড়াতাড়ি রাগটা কমিয়ে ফেলে। প্রতি উত্তরে ফায়াজ কিছু একটা বলল, কিন্তু আহিয়ান সেটা অতটা আমলে নিল না। আনিতার দিকে এগিয়ে গিয়ে আনিতার হাত চেপে ধরে বলে, সারাদিনে আমার একটাও ফোন রিসিভ করনি কেন? ইচ্ছা হয়নি তাই রিসিভ করিনি। তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? হ্যাঁ করবো তো, আপনিও করুন, সমস্যা কি? করবো তো, হ্যাঁ করুন। আয়ান চট করে আনিতার ঠোঁটে আলতো করে একটু চুমুকে সরে দাঁড়ালো। আনিতার রাগে শরীর চলে যাচ্ছে। আনিতা আঙুল উঁচু করে বলে, আপনি আপনি কি করলেন? এটা আমার যা ইচ্ছে হয়েছে আমি করছি, তাতে তোমার কি? না, আপনারা সবসময় যা ইচ্ছে তাই করতে পারেন না। সেম, তোমারও যখন যা ইচ্ছে তাই করতে পারবে না তুমি। আনিতা কথায় না পেরে ঠোঁট উল্টে গিয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে পড়ল। আহিয়ানও গিয়ে আনিতার পাশে বসলো। আনিতার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আহিয়ান আনিতার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আনিতা হাত জোড়া ওর মাথায় এনে বলে, মাথাটা টিপে দিবা একটু, ভীষণ মাথা ব্যথা করছে। আয়নের মাথা ব্যথা করছে শুনে আনিতার সব রাগ অভিমান যেন হাওয়া হয়ে গেল। আনিতা অস্থির হয়ে বলে, কখন থেকে মাথা ব্যথা করছে? মেডিসিন নিয়েছেন তো? হুম, আগে বলবেন তো আমায়। আপনি বালিশে মাথা রেখে শুয়ে পড়ুন, আমি ওষুধ নিয়ে আসছি। লাগবে না, একটু টিপে দাও তাহলেই হবে। আর যদি পারো কড়া করে 1 কাপ কফি এনে দাও। যাচ্ছি। আনিতা উঠে কিচেনে চলে গেল। 5 মিনিটের মধ্যে কফি বানিয়ে রুমে এসে আয়ানকে দিল। আয়ান কফির মগে কয়েকটা চুমুক দিয়ে আবার অনিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এবার অনিতা নিজে থেকে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আয়ান অনিতার ওড়নার এক কোণা একবার আঙুল পেঁচাচ্ছে তো একবার সেটা খুলে ফেলছে। এমন করতে করতে আয়ান বলে, তা ম্যাডামের হঠাৎ ঢাকায় আসার ইচ্ছে হলো যে? এখন থেকে এখানেই থাকবো? মানে? মানে এখানে থেকে পড়াশোনা করব। এখান থেকে 20 মিনিট দূরত্বে যে ভার্সিটি আছে ওটাতে অ্যাডমিশন নিয়েছে আমি, রোদেলা আর শুভ। আনিতার কথায় আয়ান চট শোয়া থেকে উঠে বসে আনিতার দিকে ঘুরে আনিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমায় আগে জানাল না যে? চমকে দেওয়ার জন্য বলিনি। আমি চমকাইনি একটুও। হ্যাঁ, তা তো আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। আনিতা জানো, আমার ভীষণ খুশি লাগছে। এখন থেকে তোমাকে যখন তখন চাইলে দেখতে পারবো, একসাথে সময় কাটাতে পারবো। আই এম সো হ্যাপি। আনিতা কিছু বলল না, বিনিময়ে মুচকে হাসলো শুধু।
অনিতা আহিয়ানের হাত জোড়া উঁচু করে ওর দু হাতের মুঠোয় আলতো করে চুমু খেলো একটা। ড্রয়িং রুম থেকে ওদের দুজনের ডাক আসায় ওরা উঠে ড্রয়িং রুমে চলে গেল। অনিতা গিয়ে সোফায় বসতে ফায়াজ অনিতাকে জিজ্ঞেস করলো, কী খাবি বল, বাইরে থেকে খাবার নিয়ে আসছি। বাইরে থেকে খাবার আনতে হবে না, আমি রোদেলা বাড়িতে খাবার বানিয়ে নিচ্ছি। ফ্রিজে কী কী আছে বলো। কে খাবার বানাবে? তুই রান্না করতে জানিস তো? তোর রান্না করা খাবার আমরা মুখে তুলতে পারবো তো? ফায়াজের এমন খোঁচা দেওয়ার কথায় অনিতা তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুঁস করে বলে, আমি রান্না পারি না তো কী হয়েছে? রোদেলা তো পারে, ও রান্না করবে আর আমি ওকে হেল্প করবো। আর তাছাড়া তোমাদের মুখে আমার রান্না করা খাবার না উঠলে কী হবে? আহিয়ান ঠিক খাবে, তাই না আহিয়ান? অনিতার কথায় আহিয়ান কেসে ওঠে। ফায়েজ রোদেলা শুভ মুখ টিপে হাসছে। অনিতা ঠোঁট উল্টে বলে, কী হলো, আপনি কথা বলছেন না কেন? হ্যাঁ খাবো তো আমি, আর কেউ না খেলেও আমি খাবো তোমার রান্না করা খাবার। কিন্তু পাখি অন্য একদিন খাই, আজ না হয় হোটেল থেকেই খাবার কিনে নিয়ে আসি। আসলে প্রচুর খিদে পেয়েছে তো। কথাগুলো বলে আহিয়ান অনিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফায়াজকে টেনে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আহিয়ান আর ফায়াজের যাওয়ার দিকে তাকিয়ে শুভ দাঁত বের করে শব্দ করে হেসে দিল। অনিতার রাগে চোখে একবার তাকালো শুভর দিকে। শুভর দিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে রোদেলার দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকিয়ে অনিতা বলে, কী হলো এটা? উনি এভাবে পালিয়ে গেল কেন? আমার রান্না কি এতই খারাপ হতো? রোদেলা হাসতে হাসতে বলে, কে বলেছে তোর রান্না খারাপ হয়? তুই তো খুব ভালো করে নুডলস আর পাস্তা রান্না করতে পারিস। সাথে তোর বানানো চাটাও বেশ হয় দোস্ত। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। না দোস্ত, রোদেলা এটা একদম ঠিক কথা বলেছে, তোর হাতের নুডলস পাস্তা আর চা সেই মজা হয়। শুভর কথায় অনিতা তাকালো একবার ওর দিকে। রোদেলা অনিতার হাত ধরে বলে, আগে সব ধরনের রান্না ভালো করে শিখে নে, তারপর যত ইচ্ছা আয়ান ভাইয়াকে রান্না করে খাওয়ার। সমস্যা কি? বয়ে গেছে আমার ওনাকে রান্না করে খাওয়াতে, কোনোদিনও আমি ওনাকে রান্না করে খাওয়াবো না। তা বিয়ের পর কে রান্না করবে শুনি? কে আবার? তোরা আহিয়ান ভাইয়া। আচ্ছা তাহলে এক কাজ করিস, তুই সব ধরনের রান্না শিখে আমাদেরকে খাওয়াস, আহিয়ান ভাইয়াকে খাওয়াতে হবে না। চলবে।